আহ আকবর ভাই, আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করি। প্রথমত প্রধানমন্ত্রীর কল রেকর্ডের বিষয়টা আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে শুরু থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের বক্তব্য দিতেন, কিন্তু ওনার পদত্যাগের পর কালকে কল রেকর্ডে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? এবং দেশটা শেখ মুজিবুর রহমান স্বাধীন করে তার মেয়েকে দিয়ে গেছেন, বা দেশটা শেখ হাসিনার বাবার, যেটা তিনি বলতে চেয়েছেন, আসলেই কি দেশটা শেখ হাসিনার বাবার সম্পত্তি কিনা, জনাব নাজিবুল আহমেদ? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ভয়েস অফ পিপল এবং ভয়েস অফ পিপলের সঞ্চালক জনাব এনামুল হক মনির ভাই। উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ভাসানী পরিষদের নেতা, আমাদের প্রিয় আলোচক জনাব নুরুজ্জামান হীরা ভাই। উপস্থিত আছেন ইসলামী চিন্তাবিদ স্কলার জনাব মুফতি মামুন হোসেন হাবিবি ভাই। সবাইকে শুভেচ্ছা। এখন আপনি যে কথাটি বলেছেন যে 5 তারিখের পর থেকে শুধু দুর্নীতির এই যে কাহিনী প্রকাশ হচ্ছে, আচ্ছা 5 তারিখের আগে এগুলা প্রকাশ হয়নি কেন? এক নাম্বার, ধরেন প্রকাশ হয়নি কেন? তখন যারা প্রকাশ করবে তাদের হয়তো সাহস ছিল না বা বলার মতো অবস্থা ছিল না। হ্যাঁ, তাহলে এই এই কারণে এখন প্রকাশ হচ্ছে। এখানে যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে দুর্নীতি তো হয়েছে, এটি তো অস্বীকার করার কিছুই নেই। বাংলাদেশে 53 বছর বয়সে এই দেশের যে বয়স, এই বয়সে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেটি দিয়ে এরকম আরেকটা বাংলাদেশ তৈরি করা যেত। এখন প্রশ্ন হলো যে কেন একের পর এক শেখ পরিবারের দুর্নীতির কথা বের হচ্ছে? দুর্নীতির কথা বের হচ্ছে এই কারণে, কারণ এই পরিবারে টানা 15 বছর দেশ শাসন করেছে, 15 বা 16 বছর। ফলে এই যে টানা দেশ শাসন করেছে, আপনার এই দেশ শাসন করার কারণে তার দুর্নীতিরও ধারাবাহিকতা ছিল টানা 15 থেকে 16 বছর। এর আগের সরকারের আমলে আমরা যেমন দেখেছি, 2001 সরকারের আমলে যেমন 5 বছর শাসন আমলেও দুর্নীতিতে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছে, এটাও আমরা দেখেছি। কিংবা এর আগে জেনারেল এরশাদের দুর্নীতি ছিল আপনার সারা বাংলাদেশ না, শুধু বিশ্বের স্বীকৃত দুর্নীতিবাদ হিসাবে সে পরিচিত ছিল। এখন দেখুন 2004 সালে, সম্ভবত 2004 সালে মরহুম সাংবাদিক আব্দুল গফফর চৌধুরী উনি একটা কলাম লিখেছেন। উনি বরাবরই আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, বাট আওয়ামী লীগ কখনো ওনাকে মানে খুব একটা গুরুত্ব দেন নাই বা কাছের করে নেন নাই। তো আব্দুল গফফর চৌধুরী সেই লেখাতে একটা জায়গায় লেখাটা ছিল এরকম যে শেখ হাসিনার কোনো শত্রু নেই, শেখ হাসিনার শত্রু শুধুমাত্র তার জিহ্বা। এবং এই কথাটি আজকের দিনে আপনি যে বিষয়টি আলোচনা করেছেন ডক্টর ইউনূসকে নিয়ে বা আরো অনেককে নিয়ে, এই জিহ্বাটার কারণে শেখ হাসিনার শত্রু সংখ্যা অনেক বেড়ে গেছে। তার মানে শত্রু আসলে জিহ্বা। এবার আসুন তার কল রেকর্ড পাস বা দুর্নীতির কথা বলি। কল রেকর্ডের বিষয় হলো এরকম যে যদি জেনারেল জিয়াউল হাসান যদি গ্রেফতার না হতেন, তাহলে হয়তো এত কল রেকর্ডের খবর আমরা জানতে পারতাম না। ঠিক তেমনি ভাবে বিভিন্ন শাসন আমলে যারা এই ধরনের কাজগুলো করেছেন, সব সরকারের আমলে কিন্তু জনগণকে দাবিয়ে রাখার জন্য নিজেদের মতো করে করেন নাই এমন কোনো কাজ নেই। কেউ হয়তো পেরেছেন, জনগণের প্রতিরোধের কারণে অতটা পারেননি। কেউ জনগণের প্রতিরোধ সেভাবে তৈরি হয় নাই বলে একতরফা ভাবে চালিয়ে গেছেন। আপনি দেখুন, যদি জুন মাসের আগে ফিরে যান, 2024 জুনের আগে ফিরে যান, তাহলে কিন্তু আপনি দেখবেন শেখ হাসিনা সরকারের এক সত্য দাপট এবং আপনার মানে ক্ষমতার কি বলে অহংকার। কিন্তু টানা 2 মাস তার যত কুকীর্তি, অতীতের কুকীর্তিকে আপনার চাপিয়ে গেছে টানা টানা 2 মাসের কাহিনী। এখন এই কাহিনীগুলো আমরা অনেকে অনেক কথা বলি, শেখ হাসিনা দুর্নীতিবাদ, শেখ হাসিনা দেশের 12টা বাজিয়ে দিয়েছেন, সব ঠিক আছে। শেখ হাসিনা এখন মামলা তো অনেকগুলো হচ্ছে, মামলা যদি হুকুমের আসামি শেখ হাসিনা হয়, তাহলে শেখ হাসিনার 12টা বাজানোর জন্য যারা দায়ী তাদেরকেও তো সমানভাবে অপরাধী হিসাবে সাব্যস্ত করা উচিত। যেমন মনে করুন বিভিন্ন গোয়েন্দা সংস্থা লোকজন যাদেরকে দিয়ে শেখ হাসিনা এইসব করতো,
তাহলে তারাও তার সাথে বেশি অপরাধী। এবং যারা এগুলাকে আশকারা দিয়েছে, ইভেন আমাদের মতো যেসব মিডিয়ার ভাইয়েরা যারা এগুলা জানতেন কিন্তু বলতেন না, অতিরিক্ত তেল আপনি দেখেন গত 15 বছরে বাংলাদেশের তেলের দাম কি পরিমাণ বেড়েছে, প্রতি মাসে মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, কারণ অতিরিক্ত তৈলের ব্যবহারের কারণে। এই তৈল শুধুমাত্র আমরা ব্যবহার করি নাই, মন্ত্রী এমপি থেকে শুরু করি, বা একটা মুদি দোকানদার 2বার এমপি হয়েছে, হ্যাঁ এরকম হয়েছে, যাকে তাকে এনে মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্য বানিয়ে দেওয়া হয়েছে। ফলে আওয়ামী লীগ কিন্তু গত বিশেষ করে 2014 সালের পর থেকে 2014 সালের পর থেকে গত 10 বছর আওয়ামী লীগ দেশ শাসন করতে পারেনি। দেশ শাসন করেছে একটি পরিবার। আপনি দেখুন, আমরা যদি ডিপে যাই, আজকে বাংলাদেশের এই অবস্থা বা আওয়ামী লীগের যেই দুর্নাম, এটার জন্য দায়ী কারা? এটার জন্য আমরা এক কথা বলি ফেলি, শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই দায়ী, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দলের চিফ ছিলেন, স্বাভাবিক কারণে তিনি দায়ী। আপনি দেখুন কারা ঘটনাগুলা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তাদের পরিচয় কি? দক্ষিণের মেয়র তাপস, তিনি ঢাকা বার অ্যাসোসিয়েশনকে নির্বাচনবিহীন নিজের মতো করে ঢাকা বারের কমিটি করিয়েছেন। ইভেন হাইকোর্টের মতো জায়গায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরেও নিজের মতো করে সাজিয়েছেন। পিপি এপিপি থেকে শুরু করি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সব ওনার মতো করে সাজিয়েছেন। এবং বঙ্গবাজারে আগুনের থেকে শুরু করি, ঢাকা শহরে বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করি, মেয়র তাপসের কাহিনী আমরা সবাই জানি, যেটি উনি মেয়র হওয়ার আগের চরিত্র আর মেয়র হওয়ার পরের চরিত্রে কিন্তু অনেক ফারাক। যুবলীগের সভাপতির দায়িত্ব নিয়েছে কে? শেখ হাসিনার পরিবারের আরেকজন ব্যক্তিত্ব। ওনার সামরিক উপদেষ্টাকে, তা ওনার একজন আত্মীয়। ফলে টোটাল জায়গাগুলাকে আত্মীয়করণ করার পরে এক ধরনের হরিলুট শুরু হয়েছে, যেই কারণে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু ধারের কাছেও কখনো যেতে পারেননি। আপনি দেখুন আজকে কি তোফাইল ভাইকে আমরা খুঁজে পাচ্ছি? পাইনি। এবং আওয়ামী লীগ এবার সরকার গঠন করার পরে 2024-এর 7 জানুয়ারির ইলেকশনের পর যারা মন্ত্রী পরিষদে এসেছে, এদের অনেকেই পাবেন কোনোদিন আওয়ামী লীগ করেছে এরকম কোনো প্রমাণ নেই। ফলে এটি ছিল দুর্নীতির এক ধরনের ক্লাব, অর্থাৎ এই একটি ক্লাব এই 2024 সালের গত 7 মাস দেশ শাসন করেছে। এর আগেও করেছে একইভাবে। পাশাপাশি যারা এটার জন্য সবচেয়ে বেশি দায়ী, শেখ হাসিনাকে নষ্ট করেছেন, আওয়ামী লীগকে নষ্ট করেছে এটা আমি বলবো না, কারণ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যারা আওয়ামী লীগ করে তারা এখনো যথেষ্ট সৎ এবং নীতিবান, তারা দলের জন্য নিবেদিতবান, দেশের জন্য নিবেদিতবান। আপনি সাম্প্রতিক বন্যা, নোয়াখালীর যেসব অঞ্চলে বন্যা হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে, হয়তো দলীয় পরিচয় না, কিন্তু তারা সবাই জানে তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এবং তারা মানুষের জন্য কাজও করেছে। পাশাপাশি বিএনপি, জামাত সবাই কাজ করেছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো গত 10 বছরে 2014 সালের পরে আওয়ামী লীগ দেশ শাসন করে একটি পরিবার এবং কিছু ব্যবসায়ী। আপনি দেখুন এই ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ কখনো কথা বলেনি, কথা বলার সাহস পায়নি। সিন্ডিকেট বানিয়ে দ্রব্যমূল্য একটার পর একটা দাম বাড়িয়েছে নিজেদের মতো করে। ফলে ব্যবসায়ী যারা এই ঘটনার সাথে জড়িত তারাও কিন্তু শেখ হাসিনার এই রাষ্ট্র কাঠামো, শেখ হাসিনা যতটুকু ক্ষতি করেছে এটার সাথে ব্যবসায়ীরাও সম্পৃক্ত। সুতরাং শুধুমাত্র শেখ হাসিনা কিন্তু এখানে আমি একটু বলি যে যাদের কথা আপনি বললেন তারা সবাই অপরাধী, অবশ্যই নিঃসন্দেহে এখানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে তাদেরকে আশকারা দিয়েছে শেখ হাসিনা, এটি আপনি মানেন কিনা? এবং আপনি প্রথমে যে বক্তব্যটা দিয়েছেন যে তেলের খনি বাংলাদেশে গত 15 বছরে তেলের দাম অনেক বেড়ে গেছে, বিষয়টা আকবর ভাই, বিষয়টা এমন কিনা যে শেখ হাসিনা তেল নিতে পছন্দ করতেন তাই সবাই দিতে পছন্দ করেছে? শেখ হাসিনা তেল নিতে পছন্দ করতেন, যেটা আপনি তেলের কথা বলেন যে তেল দেওয়ার বিষয়টা অনেক বেড়ে গেছে, শেখ হাসিনা তেল দেওয়াটাকে পছন্দ করতেন, এজন্যই তেলের কথা বলি। তেল বাংলাদেশের রাজনীতিতে পছন্দ করতেন না এমন কেউ নেই। আমি কাজী জাফর আহমেদের বক্তব্য শুনেছি এরশাদকে পাশে রেখে, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তেলে এরশাদকে জ্বালিয়ে দিয়েছেন। আমি আপনার একমাত্র আমি এটা বলবো, আমি বেগম খালেদা জিয়ার কথা বলি।
আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন এক আন্দোলনে আমরা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম, অনেক তেল দেওয়ার চেষ্টা করেছিলাম, তেলে কাজ হয়নি। এই একমাত্র মহিলা যাকে কখনো তেলে কাজ হয়নি। হ্যাঁ, বিএনপির অনেক ত্রুটি আছে, বিএনপির ত্রুটি আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম নয়। হ্যাঁ, একটা যদি আপনার কুকুর হয় আর একটা শিয়াল, কেউ কারো চাইতে কম না। কিন্তু এটি ঠিক, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একমাত্র তেলে কম কাজ হয় বেগম খালেদা জিয়া। আর আপনি যেটি বলছেন জননেত্রী শেখ হাসিনা তেল পছন্দ করেন নিতে এবং দিতে, এই প্রসঙ্গে বলি, তেল পছন্দ করে না কে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, কোন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আমি একদিন কোন এক বিষয়ে বলেছিলাম যে স্যার, আপনি বিশ্ববিদ্যালয়ের বিসি হওয়ার যোগ্য, আপনার বিসি হওয়া উচিত, আপনি কিসের ডিনের ইলেকশন করেন, এটা বন্ধ করেন। উনি আমাকে বলল, তুমি আমাকে কি তেল দিচ্ছ? এটা বলে উনি হেসে দিচ্ছেন, হেসে দিয়ে বলছেন, তোমার কথা সঠিক, আমি কেন ডিনের ইলেকশন করবো, আমি বিসি হওয়ার জন্য চেষ্টা করবো। উনি কিন্তু তেল পছন্দ করতেন না। আমি বুঝাচ্ছি, তেলে কম বেশি সবাই একটু লাগে, পার্থক্য হলো আপনি কত কিভাবে তেলটা মর্দন করেন এটার উপর। হ্যাঁ, শেখ হাসিনা, এটি ঠিক যে শেখ হাসিনা নিজের একক ক্ষমতা, আপনি তেল আমি বলবো না, নিজে যেটা বুঝতেন সেটা করতেন, কারো মতামত নিতেন না, কারো মতামত শুনতেন না, এবং ভয়ে কেউ সঠিক বক্তব্য দিত না। যাদের বুঝানোর মতো ক্ষমতা ছিল তারা চিন্তা করত যে আমি দলের একটা দায়িত্বপূর্ণ পদে আছি, সেকেন্ড পজিশনে আছি, আমি এটা বললে যদি আমার এই পদবিটা সরে যায়, কিংবা আমি দেশের দেশমন্ত্রী, আমি যদি বলি আমার এই অবস্থা যদি সরে যায়, যারা বলার দরকার ছিল তারাও বলেনি। আপনি দেখেন শেখ হাসিনা ক্ষমতা ত্যাগের এক সপ্তাহ আগে ব্যবসায়ীরা কি বলছে, যে আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আছি নেত্রী। এখন শেখ হাসিনা কথাটা ছিল এমন যে নেত্রী আপনি যদি দোজকে যান আমরা দোজকে যাব। এখন নেত্রী তো দোজকে যায়নি, নেত্রী মাত্র বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে। আর ওরা সবাই কিন্তু নেত্রীকে বাদ দিয়ে এখন দেখে, এখন অনেকে নতুন নতুন দলের আপনার তেলবাজি শুরু করছে। এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, এনা পরিবহনের শেষ করছি মুনির ভাই, এনা পরিবহনের এনায়েত, ওনার হিস্ট্রি কি? উনি কিন্তু বিএনপি করতেন এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আস্তে করে আওয়ামী লীগের সাথে ভাগ দিয়ে দিচ্ছেন, এবং আপনি দেখবেন উনি আবার বিএনপিতে যাবে। উদাহরণ শত শত আছে। আপনি দেখেন আজকে রামগড় পৌরসভার কথা বলি, রামগড় পৌরসভায় মেয়র পদ স্থগিত, এটা বাদ, কিন্তু কাউন্সিলর, মহিলা কাউন্সিলর যারা আছে, আমি রামগড় দিয়ে উদাহরণ দিচ্ছি, এরকম সব জায়গায় কেউ কিন্তু পৌর ভবনে ঢুকতে পারতেছে না। ওদেরকে স্থগিত করে নাই, বাতিলও করে নাই, লোকজন তাদের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কিছু নিতে পারতেছে না। বাধা দিচ্ছে তারা, শেষ করছি, বিএনপির লোকজন, বিএনপির লোকজন বাধা দিচ্ছে, তোমরা অফিসে আসতে পারবে না, এটাতে ঢুকতে পারবে না। তাহলে আমি যেটা বলছি যে কারো চাইতে কেউ কম না, পার্থক্য হলো সবসময় সদ্য পদত্যাগকারী, সদ্য ব্যর্থ লোকের সমালোচনা সবচেয়ে বেশি হয়, কারণ এটা চোখের সামনে থাকে এবং এটা আমরা করি। তবে এটি ঠিক, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করাতে আওয়ামী লীগের ক্ষতি কতটুকু হয়েছে সেটা পরের হিসাব, তো বাংলাদেশের অনেক উপকার হয়েছে। আমি মনে করি এই অবস্থা, এটার জন্য ঢালাও ভাবে আমরা আওয়ামী লীগকে দায়ী করব না। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, এবং আওয়ামী লীগে অনেক সৎ রাজনীতিবিদ আছে, যেটি আমরা 15 আগস্ট 75-এর পরবর্তী ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, তারা দ্বিতীয় পর্যায়ে আসবো ভাই, সময়টা একটু মেনটেন করতে হবে। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় পর্যায়ে আসছি জনাব মুফতি, ধন্যবাদ জনাব নজিবুল হক। দর্শকদের মন্তব্য নিয়ে বা যদি শেখ পরিবারের দুর্নীতির বিষয়টা। প্রথমত আগে আমি দর্শকদের প্রশ্ন নিয়ে কথাটা হলো এটা যে শেখ হাসিনার এবং শেখ হাসিনার যারা কাছের লোক ছিল তাদের সাথে, এবং আমার কিছু দর্শক, বিশেষ করে আমার এই আশরাফ ভাই সহ, মুরব্বী আশরাফ ভাই সহ আরো কিছু দর্শকের মধ্যে আমি খুব একটা পার্থক্য খুঁজে পাচ্ছি না, হয়তো আমার চিন্তার ক্ষেত্রে ভুল হইতে পারে। যেমন শেখ হাসিনা যেমন এই দেশের সব ছাত্রকে রাজাকার বানিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা হাতের কাছে কোনো আওয়ামী লীগ না পেয়ে আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন। আমি জীবনে আমার আওয়ামী লীগের কোনো কমিটিতে বা কোথাও কোনো অস্তিত্বে, আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে আমার দলের পরিচয়ে কোথাও উপস্থিতি নেই। এখন আমি তো বলবো, আমি আমার চিন্তার কথাটা বলবো, সেটা আওয়ামী লীগের পক্ষে গেলে যাবে, আপনার পক্ষে গেলে যাবে। এখন আপনার মতের সাথে না মিললে আমি খারাপ, আমারে আপনি জনবহুল এলাকায় যে আসতে বলতেছেন, তার মানে কি
আপনি আসলে বললে লাভ হবে না, কারণ এই যে আপনি যে হুমকিটা দিচ্ছেন, এই হুমকির বিরুদ্ধে ছিল 5ই আগস্টের অভ্যুত্থান, এই হুমকির বিপক্ষে ছিল এই দেশের ছাত্র জনতার অভ্যুত্থান। আপনার কি মনে পড়ে 5 তারিখের পরে, 5 তারিখে জামায়াতের আমিরের ঘোষণাটা, তারেক রহমানের ঘোষণাটা, এবং 7 তারিখে যে জনসভা হয়েছে বিএনপির, সেখানে বেগম খালেদা জিয়ার ঘোষণাটা। আর আপনি এই বৃদ্ধ বয়সে যেভাবে হুমকি ধুমকি দিচ্ছেন, আমি তো এমনি ভয়ে হাটফেল করার মতো অবস্থা। আমি যেটা বলবো সেটি হলো, দেখুন, আওয়ামী লীগ, আপনারা আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন, ওই খালেদা যেরকম, হাসিনা যেরকম সবাইকে রাজাকার বানিয়ে দিচ্ছে, কিছু হইলেই রাজাকার, কিছু হইলেই রাজাকার, অর্থাৎ শেখ হাসিনার মতের সাথে না মিললে সে জামাত শিবির বা বিএনপি। নজিবুল আকবর ভাই, একটু 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 বিনয়ের সাথে, এই শব্দটা যে সবসময় রাজাকার বানাতো, আপনার মতের সাথে না মিললে আওয়ামী লীগ কিন্তু প্রতিবাদ করেন, আপনি এটা বলতেই পারেন। আপনি এটা বলার অর্থ এই নয় যে আমি আমার চিন্তাধারার কথা থেকে আমি বিচ্যুত হয়ে আপনার ভাষায় আপনার মতো করে কথা বলবো, তাহলে তো গণতন্ত্র থাকলো না। যে গণতন্ত্রের জন্য যে কথা বলার স্বাধীনতা এখন দেশের মানুষ পেয়েছে, সবাই বলছে, সবাই এখন নিঃশ্বাস নিতে পারছে, কথা বলার স্বাধীনতা আছে, তাইলে আপনি সেখানে ওইভাবে বলতে পারেন না। হ্যাঁ, অবশ্যই বলবেন, আমার বা যে কোনো ব্যক্তির কথা যদি কোনো ত্রুটি থাকে সেটা আপনি যুক্তি দিয়ে বলবেন যে আপনার এই জায়গায় এই কারণে আপনার বক্তব্যের সাথে আমি একমত নয়, কিন্তু আপনি আমার কথার উপর, আমার জিহ্বা এবং ঠোঁটের উপর সেন্সরশিপ আরোপ করতে পারেন না। এটার বিরুদ্ধে 5ই আগস্টের গণ আন্দোলন হয়নি। তো আমি যেটি বলবো সেটি হলো যে শেখ হাসিনা যে কাজগুলা করার জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিংবা তাকে দেশ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে, আমরা বাংলাদেশে একই ঘটনার পুনরাবৃত্তি হোক আর কখনো এটি এদেশের মানুষ চায় না বলে ছাত্রদের আন্দোলনে এদেশের সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে রাস্তায় নেমে আসছে এবং সমর্থন দিয়েছে। এবং এই যে আনন্দ, এই যে বিজয়, এটা কোনো একক গোষ্ঠীর বিজয় নয়, এটা কোনো আশরাফ আঙ্কেলের বিজয় নয়, এটা হাবিবি ভাইয়ের বিজয় নয়, এটা হীরা ভাইয়ের বিজয় নয়, এটা সম্মিলিত বিজয়। এবং এখানে অনেক যারা আছে, শেখ হাসিনা কর্তৃক যে শুধুমাত্র যা আপনারা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে এমন তো না, শেখ হাসিনা কর্তৃক অনেক আওয়ামী লীগের লোকজনও নির্যাতিত হয়েছে, বা অনেক আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দ্বারা, এমপিদের দ্বারা, মেয়রদের দ্বারা অনেকে নির্যাতিত হয়েছে। সুতরাং আপনি দয়া করে কারো সেন্সরশিপ আরোপ করবেন না কারো চিন্তার উপর, এবং আপনার মতো করে বলাবেন না, তাহলে তো আর টকশো নাই, এক পক্ষে সবাই বলবে। হাবিবি ভাই যেটা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরাও বলবো ইয়া রাসূলুল্লাহ, হীরা ভাই বলবে ইয়া রাসূলুল্লাহ, কথা তো শেষ, তিনজনে তিন কথা বলে ফেলছি, শেষ। এখানে আমাদের একটা অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট, এই অভ্যুত্থানে একজন সরকার প্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, এবং উনি চলে যাওয়াতে ওনার দেশের তো ক্ষতি হয়েছে, উনি চলে যাওয়াতে দেশের, আমি মনে করি ক্ষতি হয় না, দেশের জন্য ভালো হয়েছে। ক্ষতি হয়েছে ওনার দলের লোকদের, যাদেরকে উনি এতিম করে গেছেন, এবং যাদের আর কোনোদিন উনি ওদের সম্মান, শ্রদ্ধা এবং মানে নেতার আসনে বসতে পারবেন এটা আমি বিশ্বাস করি না। যেই ক্যাপ্টেন তার সৈনিকদেরকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়, আপনি যদি চলে যাবেন, আপনি 2 দিন আগে ছেলে পেলেরা রাস্তায় নামিয়ে ছাত্রদের মুখোমুখি কেন করেছেন? আপনার তো সেটা ঠিক হয়নি। যদি করেই থাকেন তাহলে আপনি থাকতেন, হ্যাঁ, আপনি একজন ব্যক্তি শেখ হাসিনা হিসাবে আপনি চলে যেতে পারেন, কিন্তু একটা দলের নেতা হিসাবে আপনি মৃত্যুকে নিতেন, অসুবিধা কি? আপনি দেশে থাকতেন। সাদ্দাম হোসেন ছিল না? সাদ্দাম হোসেন বীরের মতো, সে কি বলছে, সে বীরের মতো আদালত পেশ করেছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে তো ড্যাম দিয়ে, সে তো একটুও ভয় পায়, কারণ সে মানুষ, সে মুসলমান এবং সে বীর। তেমনি ভাবে গাদ্দাফি, আপনি দেখুন, এরশাদ যদি 90-এর গণঅভ্যুত্থানের পর দেশ ত্যাগ করতো, তাহলে কিন্তু জাতীয় পার্টি আজকের এই অবস্থানে থাকতো না। সুতরাং আওয়ামী লীগের যা কিছু ক্ষতি হচ্ছে এবং হবে, এটার জন্য দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব। আকবর ভাই, এখানে শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে কারণটা তো এটাও থাকতে পারে যে 24 জুলাইয়ের গণহত্যা চালিয়েছেন। আপনি যেটা বলেন যে 2 দিন আগে কেন ছাত্রদের মাঠে নেমিয়েছেন, 2 দিন আগে যদি শেখ হাসিনা এটা জানতো যে তাকে পালাতে হবে, তাহলে অবশ্যই সে গণহত্যা চালাতো না। গণহত্যা চালিয়েছে, শেষ পর্যন্ত সেনাবাহিনী যখন তার পক্ষ নেয়নি তখন বাধ্য হয়ে পালিয়েছে। সুন্দর প্রশ্ন। পৃথিবীর সব শাসকরা, মানে
দীর্ঘদিন যারা স্বৈর শাসকরা কোনোদিনও মনে করে না তার ক্ষমতা চলে যাবে। সাদ্দাম একদিন আগেও মনে করে নাই তার ক্ষমতা চলে যাবে। এই যে লিবিয়ার নাম কি, কাদ্দাফি না? কাদ্দাফি কি ভাবছিল তার এইভাবে পতন হবে? এটা কেউ মনে করে না। এবং আমাদের পশ্চিমবঙ্গে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের মতো আরেকটু হলে কিন্তু মমতারও একই ঘটনা ঘটে যেত। মমতা কি ভাবছিলেন যেটুকু হয়েছে নবান্ন পর্যন্ত, যে বিরোধী দলের কর্মীরা ছাত্ররা মিছিল নিয়ে যাবে, এটা কি ভাবছিলেন আজ থেকে 1 সপ্তাহ আগে? ভাবেননি, কারণ কেউ ভাবে না। আমি কি জানি আগামীকালকে আমি মরে যেতে পারি? আমি এটা ভাবি না। আমি মনে করি আমি অনন্তকাল বাঁচবো বলেই আমরা স্বেচ্ছাচারী করি, মানুষের উপর জুলুম করি, অন্যায় করি, এবং আমরা স্বপ্ন দেখি বলেই, আগামীকালের স্বপ্নটা দেখি বলেই আমরা কিন্তু রাত্রে ঘুমাই আগামীকালকে আমি এই কাজ করব। এটা আল্লাহর রহমত যে আমরা স্বপ্ন দেখি বেঁচে থাকি। এখন শেখ হাসিনা অবশ্যই জানতো, আমি এইটাতে কখনো ভিন্নমত পোষণ করি না, অবশ্যই জানতো। 5 তারিখে জানছে, আর্মি সমর্থন উঠিয়ে নিয়েছে এটা না। প্রথম যে কারফিউটা দিয়েছে, আপনাদের কি মনে পড়ে প্রথম যে কারফিউ? ওই কারফিউতে যারা মোটামুটি চিন্তাশীল তারা বুঝে ফেলছে যে সরকারের আর সময় নেই, এবং এটা তার মন্ত্রীরাও বুঝেছে বলেই দেখুন, গুলি তো করে, গুলি এরশাদের আমলে আমরাও গুলির সামনে বুক পেতে দিয়েছি। আমার পিঠে এখনো বোমার দাগ আছে, যে বোমা বিস্ফোরণের দাগ। তো এখন সমস্যা সেটা না, সমস্যা হলো যে যখন তার মন্ত্রীরা বুঝেছে যে সময় আর নাই, কিন্তু সময় যে নাই, পালাবে কিভাবে? এই কারণে ভাবছিল গুলি করতে 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 পালিয়ে যাবে, কিন্তু সেই সুযোগটা হয়নি। যদি আমি কথাটি এই কারণে বললাম, সাধারণ মুখোমুখি সংঘর্ষে আমি মারবো, পুলিশ হিসাবে গুলি করব, তাহলে গুলি করবে। গুলি যখন এলোপাতাড়ি মারে, বুঝতে হবে তার আর জ্ঞান নাই, সে ধরেই নিছে যে সময় শেষ, সুতরাং ফিট দেওয়ালে ঠিকই গেছে, এখন যাবার আগে যা পারি শেষ করে যায়। এখন এবার আসি হীরাবাইয়ের কথা। হীরাবাইয়ের আগে ওই যে আপু কি নাম, উম্মে হাবিবি আপা না, ওনাকে ধন্যবাদ। হাবিবা আপা, ওনাকে ধন্যবাদ, কারণ উনি যে বক্তব্য দিয়েছেন এটা শুধু বক্তব্য না, এটার মধ্যে ওনার মনের একটা ক্ষোভ ছিল, ভীষণ ক্ষোভ। এ তো উনি না, সম্ভবত সব সন্তানের দেখুন আমারও তো ছেলে ব্র্যাকে পড়ে, আমিও তো ফেস করতেছি আজকে 2 মাস, তার তো সেমিস্টারের বেতন তো মাপ যাবে, ওটা তো দিতেই হবে, ওটা কিন্তু মাপ হবে না। তো সুতরাং বাস্তব অবস্থা হলো এটা ওনার না, সব সন্তানের মাদের, সব সন্তানের বাবাদের একই অবস্থা। এই যে সময় চলে গেল, এই যে সময়টা লস হচ্ছে, এটার জন্য কি ছাত্রদের চাকরি বয়সীমা বাড়ানো হবে? হবে না, কোনো সরকার এটি করবে না। এখন আমার বক্তব্য হলো, আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাবিবি ভাইয়ের নেতৃত্বে, হীরা ভাইও মিছিলে ছিলেন অগ্রভাগে, আমি দেখেছি। হ্যাঁ, আমরা হয়তো মিছিলের পিছনে ছিলাম আর কি, ছবি উঠেছি। তো এই আপনাদের এই নেতৃত্বে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছে, যেমন 90-এর অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, 90-এর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন 22 দল মহান অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছিল, সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ ওই সময় 90-এর অভ্যুত্থানের পরে যে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে তারা সবাই নীতিহীন, আদর্শহীন ব্যবসায়ীতে পরিণত হয়েছে। আমরা আশা করব যে এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এরা যাতে অন্তত 90-এর ছাত্র নেতাদের পদাঙ্ক অনুসরণ না করে, এরা যাতে নীতিহীন, আদর্শহীন ব্যবসায়ী না হয়, এবং এদেশের গণতন্ত্রের যেই সূচনা ওনারা করেছেন, মানুষের কথা বলার অধিকার যেটি করেছেন, আমি এখনো শিওর যে কথা এখনো কেউ বলতে পারে না। যেমন একজন আওয়ামী লীগ কি এখন কথা বলতে পারবে না। পারলে যে দর্শক কয়েকজন ভাই আছে, ওরা এসে বলবে যে তুমি কেন কথা বলো, তুমি এদেশের নাগরিক না। তো আমরা কথা বলার স্বাধীনতা চাই। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, এবং আওয়ামী লীগ না, একজন, আমরা যাদেরকে নাস্তিক বলি, বামপন্থী রাজনীতি যারা করে, কমিউনিস্ট পার্টি, তাদেরও কথা বলার অধিকার আছে। তার নাস্তিকতা সে প্রচার করুক, আমি আমার যুক্তি দিয়ে প্রমাণ করব যে তোমার নাস্তিকতা মিথ্যা, তুমি একটা ভণ্ড। আছে না, এই যে নূর, কি জানি কি নূর, ফেসবুকে কয়েকজন আছে, আসাদ নূর, হ্যাঁ, এরকম আছে না। আমি মাঝে মাঝে তার ওখানে আমি লিখি যে আপনার এই যুক্তি এই কারণে ভণ্ডামি। তো এখন মনে করেন সে তার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সে বলুক। এখন আমি যেই কথাটি লাস্টে বলবো, যে শেখ হাসিনা চলে গেছে, জাতি
বাংলাদেশ উপকৃত হয়েছে, বাংলাদেশ ওই অবস্থায় ফিরে যেতে চায় না বলে আমাদেরকেও আমাদের আচার আচরণ, চিন্তা চেতনা, আত্মীয়তায়, বন্ধনে ওইরকম হতে হবে। যেমন আমার দুঃখ লাগে এটাই, আওয়ামী লীগ পালিয়ে গেছে, এটা নিয়ে কোনো দুঃখ নাই। দুঃখ হলো বায়তুল মোকাররমের খতিব কেন পলাতক হবে, তার অপরাধটা কি? সে ওখানে কেউ বলছে যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিতে? কেউ তো তাকে বলেনি। সে নিজ থেকে এই যে আবার আসেন তেলবাগ, এই যে খুশি করার যে তোষামতি, হুট করে সে ঘোষণা করে দিল আপনি কওমি জননী। ভাই কওমি জননী কি? কওমি তো কোন মানুষের জননী হয়। হ্যাঁ, কওমি একটা আদর্শ, এই আদর্শের জননী কি উনি কি আদর্শ লালন করেন না। সবশেষে যেটা বলি সেটা হলো, আমার হাবিবি ভাই সুন্দর কথা বলছেন, উনি জ্ঞানী আলেম মানুষ। আমি যেটা বলবো সেটা হলো যে আমরা অবশ্যই গণ অভ্যুত্থান 5ই আগস্ট যেটি হয়েছে এটি এদেশে সবাই সমর্থন করে। পার্থক্য এক জায়গায়, যেমন 71-এর মুক্তিযুদ্ধকে যেমন অনেকে স্বীকার করে না, এটাকে কিন্তু সবাই স্বীকার করে, এটাকে সবাই স্বীকার করে নিচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় জাগরণ। ধন্যবাদ।